নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আমরা আজকে তোমাদের গুরুত্বপূর্ণ সংবিধানের 50টি প্রশ্ন নিয়ে। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গ্রুপ সি গ্রুপটির জন্য এবং কলকাতা পুলিশের জন্য তোমাদের যে সাবজেক্ট ওয়াইজ ক্লাসের মধ্যে আজকের প্রথম ক্লাস, যেখানে আমরা ভারতীয় সংবিধান থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ এবং তার সাথে প্রতিটি প্রশ্নের ডিটেল সলিউশন নিয়ে আলোচনা করে নেব। প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, শেষ পর্যন্ত তো সকলে দেখার চেষ্টা করবে, কারণ এখান থেকে প্রশ্ন 100% তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসবে। তো সকলে যারা যারা এখনও পর্যন্ত ক্লাসটি দেখছো, তোমরা একটা লাইক করে দেবে, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করোনি তারা করে নেবে, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করবে, এবং বিশেষ গুরুত্বপূর্ণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত হবে। টেলিগ্রামের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে, সেখানে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। চলো, প্রথম প্রশ্ন আমাদের শুরু হচ্ছে এখান থেকে। ভারতীয় সংবিধানের কোন অংশটি মৌলিক কর্তব্যের যে তালিকা সেটাকে নির্দিষ্ট করে? তো অবশ্যই কিন্তু ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্য, যেটা সংবিধানের পার্ট নাম্বার 4-এর এ, যেটা আর্টিকেল নাম্বার 51-র এতে কিন্তু দেয়া রয়েছে। মৌলিক কর্তব্য সম্পর্কে আমরা বলছি। আর মৌলিক কর্তব্য এটা কোন দেশের সংবিধান থেকে আমরা ধার করেছি? এটা ইউএসএসআর অর্থাৎ রাশিয়ার সংবিধান থেকে কিন্তু এটি আমরা ধার করেছিলাম। এবার আমরা দেখে নেব আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ফার্স্টে রয়েছে মৌলিক কর্তব্য, যেটা 42 নম্বর সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে 1976 সালে এটি সংবিধানে যুক্ত করা হয়েছিল। এটি সর্দার শরণ সিং কমিটির সুপারিশের ভিত্তিতে এটি অন্তর্ভুক্ত করা হয়েছিল ভারতীয় সংবিধানে, এবং ভারতের বর্তমানে টোটাল যে মৌলিক কর্তব্যের সংখ্যা রয়েছে সেটা হচ্ছে 11টি। তোমাদের একটু বলে রাখি, এই যে 42 নম্বর যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 সালে, এখানে টোটাল 10টি কিন্তু মৌলিক কর্তব্য অ্যাড করা হয়েছিল, এবং পরবর্তীতে যে 11 নম্বর মৌলিক কর্তব্য, যেটা 2002 সালের 86 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 11 নম্বর মৌলিক কর্তব্য কিন্তু যুক্ত করা হয়েছে। ঠিক আছে, এটাও দেখে রাখবে, পরীক্ষায় চলে আসে। পরের প্রশ্ন কি আছে? ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলি দেওয়া রয়েছে? তো আমরা দেখেই নিয়েছি যে 51-র এ নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে মৌলিক কর্তব্য সম্পর্কে। এখানে কিন্তু আজকে এমন প্রশ্ন নেওয়া হয়েছে যেগুলো তোমাদের যে আমাদের এক্সাম হতে যাচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের আগামী 21 ডিসেম্বরে, সেই এক্সামের জন্য এবং ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপটির জন্য সমানভাবে যাতে কাজ করে। এখানে আমরা দেখে নেব অনুচ্ছেদ 51-র এতে টোটাল 11টি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে, এবং 11 নম্বর যে মৌলিক কর্তব্যটি, যেটা 86 নম্বর সংবিধান সংশোধনী 2002-এর দ্বারা যুক্ত করা হয়েছে। মৌলিক কর্তব্য আমরা সোভিয়েত রাশিয়া অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সংবিধান থেকে নিয়েছি। পরবর্তী প্রশ্ন আছে, কোন দেশ দ্বৈত নাগরিকত্বের নীতিকে স্বীকৃতি দিয়েছে? তো এখানে দুই ধরনের নাগরিকত্বকে স্বীকৃতি দিয়েছে, সেই দেশ কোনটি? অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংবিধান রয়েছে তারা কিন্তু দুই ধরনের নাগরিকত্বকে স্বীকৃতি দেয়, কিন্তু আমাদের ভারতীয় সংবিধান আমাদের একটি মাত্র যে নাগরিকত্ব রয়েছে তাকেই কিন্তু স্বীকৃতি দিয়ে থাকে, যেটা হচ্ছে একক নাগরিকত্ব, সিঙ্গল সিটিজেনশিপ। এটা আমরা কোন দেশের সংবিধান থেকে নিয়েছি? একক নাগরিকত্ব আমরা নিয়েছি ব্রিটেনের সংবিধান থেকে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এছাড়া ভারত কিন্তু একক নাগরিকত্বের নীতি গ্রহণ করেছে, যা ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। পরবর্তী লাইনে আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ব্যক্তি একই সাথে ফেডারেল এবং স্টেট উভয় রাজ্যের কিন্তু নাগরিকত্ব ধারণ করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানই সারা বিশ্বের মধ্যে প্রথম লিখিত সংবিধান। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে, এটাও দেখে রাখবে। আর যদি বলা হয় যে সব থেকে বড় সারা বিশ্বের মধ্যে লিখিত সংবিধান কোনটা, তাহলে আমাদের ভারতীয় সংবিধান। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে অনুচ্ছেদ 52 থেকে 78 পর্যন্ত আলোচনা করা হয়েছে? কোন অংশে এটি আলোচনা করা হয়েছে এবং কি? অবশ্যই কিন্তু এখানে 52 থেকে 78 নম্বর পর্যন্ত আর্টিকেলে আলোচনা করা হয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী অর্থাৎ ইউনিয়ন এক্সিকিউটিভের কথা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। এই সম্পর্কিত যদি আমরা দেখি, এখানে অনুচ্ছেদ নম্বর 52 থেকে 78 পর্যন্ত সংবিধানের পার্ট নাম্বার 5-এর এটি অন্তর্ভুক্ত রয়েছে। পার্ট 5-এ কেন্দ্রীয় কার্যনির্বাহী অর্থাৎ ইউনিয়ন এক্সিকিউটিভ, সংসদ এবং সুপ্রিম কোর্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ এবং ভারতের অ্যাটর্নি জেনারেল নিয়ে গঠিত এই ইউনিয়ন এক্সিকিউটিভ, যেটা পার্ট নাম্বার 5-এ রয়েছে, এবং আর্টিকেল নাম্বার 52 থেকে শুরু করে 78 পর্যন্ত রয়েছে। অবশ্যই তোমরা সকলে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।
পরের প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদগুলি সংসদ এবং এর কার্যকালের যে ধারা নিয়ে আলোচনা করে? তো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে অনুচ্ছেদ নম্বর ৭৯ থেকে ১২২ নম্বর পর্যন্ত যে আর্টিকেল রয়েছে তারা কিন্তু সংসদ এবং তার কার্যধারা নিয়ে কিন্তু আলোচনা করে থাকে। এখানে আমরা দেখে নেব যে অনুচ্ছেদ নাম্বার আর্টিকেল নাম্বার 79 থেকে 122 সংবিধানের পার্ট নাম্বার 5-এরই একটি অংশ যা সংসদ নিয়ে আলোচনা করে। অনুচ্ছেদ 79 অনুসারে ভারতীয় সংসদ রাষ্ট্রপতি এবং 2 কক্ষ অর্থাৎ লোকসভা রাজ্যসভা নিয়ে গঠিত যে সংসদ রাষ্ট্রপতি সহ সেটা 79 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, এবং 12 থেকে 35 নম্বর আর্টিকেলে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা রয়েছে, এবং অনুচ্ছেদ 36 থেকে 51 নম্বর পর্যন্ত আমাদের ডিপিএসপি অর্থাৎ রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, যেটাকে আমরা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলে থাকি, এই যে ডিপিএসপি যেটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে এটা 36 থেকে 51 নম্বর আর্টিকেল পর্যন্ত রয়েছে। আর এই 51 আর নম্বর আর্টিকেলে রয়েছে আমাদের মৌলিক কর্তব্য। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোন কমিটি মৌলিক কর্তব্যগুলির সাথে সম্পর্কিত রয়েছে? অর্থাৎ মৌলিক কর্তব্য কোন কমিটির সাথে সম্পর্কিত? অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার কোনটা হয়ে যাবে, যে ভার্মা কমিটি রয়েছে এটি মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত রয়েছে। এই সম্পর্কিত আমাদের দেখে রাখতে হবে যে ভার্মা কমিটি, যেটি 1999 সালে মৌলিক কর্তব্যগুলি আইনি দিক এবং সেগুলি বাস্তবায়ন পরীক্ষা করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। সর্দার শরণ সিং কমিটি, যেটা 1976 সালে ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্যগুলিকে সংবিধানে যুক্ত করার সুপারিশ কিন্তু দিয়েছিল, এটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে এল.এম. সিংভি যে কমিটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থা পুনরুজ্জীবনের জন্য সুপারিশ করেছিল। পরবর্তী প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছি আমরা, যেটা তোমাদের একটু আগেই বললাম, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা 36 থেকে 51 নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে। অবশ্যই সমানভাবে এটা গুরুত্বপূর্ণ, পার্ট 4-এ কিন্তু এটা রয়েছে, পরীক্ষায় কিন্তু 100% এখান থেকে প্রশ্ন আসে। এখানে আমরা দেখে রাখবো যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি আমাদের এটা সংবিধানের পার্ট নাম্বার 4-এর অন্তর্ভুক্ত। ডিপিএসপির লক্ষ্য রয়েছে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন পদ্ধতি, যেটা আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকেই নিয়েছি, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের যে মনোনয়ন পদ্ধতি এবং ডিপিএসপি দুটোই কিন্তু আমরা আয়ারল্যান্ডের সংবিধান থেকেই গ্রহণ করেছি। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, যারা তোমরা 21শে ডিসেম্বর পরীক্ষা দিতে যাচ্ছ কলকাতা পুলিশ কনস্টেবল, যেখানে 100টা প্রশ্নের মধ্যে 40টা জিকে কোশ্চেন আসতে চলেছে, এবং এই 40টা জিকে কোশ্চেনের মধ্যে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 10টা প্রশ্ন তোমাদের কিন্তু প্রায় আমাদের স্ট্যাটিক জিকে থেকে কিন্তু থাকবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের মানে ডব্লিউবিপিআরবি বোর্ড হয়তো ভুলেই গেছে, যাই হোক সেটা পরে বলছি। তোমাদের স্ট্যাটিক জিকে তোমরা যদি কমন পেতে চাও 100% আমি তোমাদের বলছি যে এই বইটা থেকে কিন্তু যা স্ট্যাটিক জিকে তোমাদের পরীক্ষায় আসবে তার ম্যাক্সিমামটা তোমরা এখান থেকে দেখতে পাবে। এখানে কিন্তু ডব্লিউবি যে কনস্টেবল হয়েছে, এসআই হয়েছে, যেখান থেকে স্ট্যাটিক জিকে যা পোর্শন এসছে সব কিন্তু এই পিডিএফ থেকে চলে এসছে অলরেডি। তো এই যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এখানে গুরুত্বপূর্ণ সমস্ত টপিক তোমরা দেখতে পাচ্ছ। গুরুত্বপূর্ণ হ্রদ, পক্ষী অভয়ারণ্য, আবিষ্কারক, গুরুত্বপূর্ণ বিপ্লব, মন্দির, নদীবাঁধ, কেন্দ্রশাসিত অঞ্চল, তাদের রাজধানী, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, তাদের সদর দপ্তর, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, অলরেডি চলেও এসেছে এখান থেকে। মানে সমস্ত গুরুত্বপূর্ণ যে তথ্য সম্পর্কিত এই পিডিএফটি কিন্তু রয়েছে। টোটাল এইভাবে তোমরা যদি দেখতে থাকো 120টার ওপর টপিক সংখ্যা রয়েছে, ঠিক আছে। তোমরা চাইলে এটা কিন্তু একটা ডেমো পিডিএফ তোমরা পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। পুরোটাই কিন্তু আমাদের রাজ্য, এসএসসি, রেলওয়ে, যে কোনো ওয়ান ডে কম্পিটিটিভ এক্সাম যেখানে তোমাদের স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন আসে তার সমস্ত এক্সামের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আর এই যে পার্টটা দেখতে পলিটি থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আর্টিকেল, তপশিল, পার্ট এবং গুরুত্বপূর্ণ উৎস বা সংবিধান সংশোধনী আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তো এই যে পিডিএফটি টোটাল এখানে 126টা কিন্তু পেজ সংখ্যা রয়েছে, 125টা কিন্তু টপিকের সংখ্যা রয়েছে, এবং এখানে কিন্তু তোমরা পুরো পিডিএফটা কালারফুল A4 সাইজ ফরম্যাটে পেয়ে যাবে, প্রিন্টেবল ফরম্যাট, প্রিন্টও করতে পারবে, কোনো সমস্যা হবে না তোমাদের। এবং ভিতরে তোমরা কন্টেন্টের যে জিনিস সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের বলে রাখি এর প্রাইস কিন্তু রয়েছে 249 টাকা রাখার কথা ছিল, কিন্তু তোমাদের জন্য কিন্তু 171 টাকা এর কিন্তু প্রাইস রয়েছে।
যারা যারা নেবে একটু তাড়াতাড়ি নিয়ে নেবে, কারণ সামনে পরীক্ষা চলে এসছে প্রায়, আর বেশি টাইম নেই। স্ট্যাটিক থেকে কিন্তু তোমাদের যাই টপিক আসো না কেন সবই কিন্তু প্রশ্ন এখান থেকে আসবে। আর রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা চলছে, তো তোমরা দেখবে ওখান থেকেও কিন্তু প্রশ্ন আমাদের এই স্ট্যাটিক জিকে থেকে ম্যাক্সিমামটাই চলে আসবে। আর এটা কিন্তু তোমাদের শুধু কলকাতা পুলিশ বললাম বলে তাই শুধু এর জন্য কিন্তু নয়, এটা কলকাতা পুলিশ, এসএসসি, রেলওয়ে, রাজ্যের ডব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি প্রতিটা এক্সামের জন্য সমানভাবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এছাড়া কিন্তু আমাদের ইতিহাস থেকে যা প্রশ্ন কিন্তু এসেছে, ডব্লিউবি, ডব্লিউবিএসআই কনস্টেবল যাই বলো না কেন, এখান থেকে কিন্তু ইতিহাসের সব প্রশ্ন চলে এসছে। সেটা আমাদের রাজ্যের হোক কেন্দ্রের হোক, ম্যাক্সিমামটাই কিন্তু এখান থেকে কভার আপ হয়ে যাবে তোমাদের। আর তোমাদের বলে রাখি, এখানে যারা কলকাতা পুলিশ এক্সাম দিতে যাচ্ছ বা ডব্লিউবিএসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি দেবে, অবশ্যই ইতিহাস থেকে সম্পূর্ণ এই পিডিএফটি কিন্তু বারবার তোমরা একটু পড়ে নেবে। টোটাল তো বেশি পেজ নেই, টোটাল 80টা কিন্তু এখানে পেজ সংখ্যা রয়েছে, যা রয়েছে এর মধ্যে থেকে সবই কিন্তু চলে এসছে, ঠিক আছে। মানে এর বাইরে তোমাদের ইতিহাসের আর কিচ্ছু কিন্তু পড়ার প্রয়োজন নেই। আর এখানে কিন্তু সমস্তটাই তোমরা দেখতে পাচ্ছ, একদম প্রাচীন ভারত থেকে আধুনিক ভারত পর্যন্ত পুরোটাই কিন্তু সিকোয়েন্স অনুসারে দেওয়া রয়েছে, এবং শেষের দিকে ওয়ান শট টাইপের কিছু প্রশ্নোত্তর রয়েছে, যেখান থেকে তোমাদের 100% এটা যদি পড়ে যাও, এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যদি বলি, কারেন্ট অ্যাফেয়ার্সের কথা, তাহলে জানুয়ারি থেকে অক্টোবর 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স এখনও পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে, এবং নভেম্বরটা খুব তাড়াতাড়ি তোমরা 4-5 দিনের মধ্যে পেয়ে যাবে। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটা প্রশ্ন কিন্তু খুব সুন্দরভাবে কালারফুল দেওয়া রয়েছে এবং প্রিন্টেবল ফরম্যাট দেওয়া রয়েছে, তোমরা প্রিন্ট করতে পারবে, কোনো সমস্যা তোমাদের হবে না। প্রাইস কত রয়েছে? 20 টাকা প্রতি মাসের প্রাইস কিন্তু দেওয়া রয়েছে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যে কোনো মাসের পিডিএফ কিন্তু তোমরা নিতে পারবে, কোনো সমস্যা তোমাদের সেক্ষেত্রে হবে না। এবং এখানকার যে প্রশ্ন সংখ্যা টোটাল কিন্তু প্রতি মাসে 450-এর ওপর কিন্তু প্রশ্ন সংখ্যা হয়ে যাবে, এটা আগে থেকেই বলে রাখছি, কারণ হচ্ছে তোমাদের প্রিলি মেন দুটোকেই কিন্তু কভার করে এই পিডিএফটা রেডি করা হয়েছে। এর বাইরে কারেন্ট অ্যাফেয়ার্সে কোনো কোশ্চেন তোমাদের যাতে পড়তে না হয় তার জন্য। এটা তোমাদের এসএসসির টিয়ার 1, টিয়ার 2, আমাদের রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসি বলো, বা রেলওয়ে যে আরপিএফ রয়েছে, সমস্ত এক্সামের জন্য এটা গুরুত্বপূর্ণ। এবং তোমরা কিন্তু রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির যে সিবিটি 1, সিবিটি 2 দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা সমানভাবে গুরুত্বপূর্ণ। আর গ্রুপ ডিতে তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু এই পিডিএফ থেকে কিন্তু চলে আসছে। সুতরাং এই সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের যাদের প্রয়োজন রয়েছে তোমরা এগুলো সংগ্রহ করতে পারো, বিশেষ করে স্ট্যাটিক জিকে এবং কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি। এর সাথে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স 2025টা অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবে। এবং যারা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দিচ্ছ তাদের জন্য এনটিপিসি তো সমানভাবে গুরুত্বপূর্ণ রয়েছে, প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, আরপিএফ, এসআই এর, কারণ এগুলো রেলেরই প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বায়োলজি, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের ভালোভাবে কিন্তু চলে আসবে। আর এগুলো সবই কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ার পেপার কিন্তু দিয়ে দিয়েছি এই বায়োলজির মধ্যে চ্যাপ্টার ওয়াইজ। এছাড়া এসএসসি জিডি যারা পরীক্ষা দেবে, তোমাদের ফর্ম ফিল আপ চলছে, তোমরা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবে, কারণ 25,000 ভ্যাকেন্সি কিন্তু নয়, পরবর্তীকালে এটা 50,000 প্লাস হয়ে যাবে। আর জিডির জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার জিকে কোয়েশ্চেন কিন্তু আমরা তোমাদের কিন্তু শিফট ওয়াইজ কিন্তু অ্যারেঞ্জ করে রেখেছি 2024 এবং 2025-এরটা। যে কোনো পিডিএফের জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, এই নম্বরের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তো পাবেই, এবং কমেন্ট সেকশনও পিন করা থাকবে, এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে কিন্তু তোমরা যুক্ত থাকবে। আর যাদের এই সমস্ত অ্যাডগুলো প্রয়োজন নেই তারা কিন্তু স্কিপ করে দিতে পারবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। নিম্নলিখিত কোন তারিখে ভারত তার সংবিধান দিবস পালন করছে? তো ভারতের যে সংবিধান দিবস আমরা পালন করে থাকি কোন তারিখে? যেই দিন আমাদের ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল সেই দিনটি কোনটা? 26 নভেম্বর 1949-এ। এই দিন আমরা সংবিধান দিবস হিসাবে পালন করে থাকি। এবং 26শে জানুয়ারি 1950-এ আমরা আমাদের সংবিধানকে কার্যকর করেছি সারা ভারতে, এবং এই দিনটিকে কিন্তু আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। আর তার জন্য তোমরা সকলে বলবে 2026-এর প্রজাতন্ত্র দিবস, 2026-এর 26 জানুয়ারি, যে দিনটিতে আমাদের দুইজন মুখ্য অতিথি সম্পর্কে আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের এর আগে বলেছিলাম উপস্থিত থাকতে চলেছে, সেই দুজনের নাম তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। পরের প্রশ্ন কি আছে? আচ্ছা দেখবে, এটা 26 নভেম্বর 1949-এ গণপরিষদ কর্তৃক আমাদের যে ভারতের সংবিধানকে গ্রহণ করা হয়েছিল, এবং সংবিধান দিবসটি 2015 সাল থেকে আনুষ্ঠানিকভাবে এটা কিন্তু পালন করা হয়ে আসছে। পূর্ণাঙ্গ ভারতের যে সংবিধান, যেটা 26 জানুয়ারি 1950 সালে এটি কার্যকর করা হয়েছিল, যা প্রজাতন্ত্র দিবস হিসাবে, রিপাবলিক ডে হিসাবে আমরা পালন করে আসছি। পরের প্রশ্ন আছে, রাষ্ট্রপতি দ্বারা রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করা হয়ে থাকে? তো রাজ্যসভায় রাষ্ট্রপতি কিন্তু টোটাল 12 জনকে কিন্তু মনোনীত করে। এর আগেও করতো লোকসভাতে 2 জনকে, অ্যাংলো ইন্ডিয়ান, সেটা কিন্তু আমাদের বিলুপ্ত হয়ে গেছে 2019-এ, এখন সেটা করা হয় না। কিন্তু রাজ্যসভায় কিন্তু করা হয়ে থাকে, 12 জনকে মনোনীত করা হয়, ঠিক আছে।
চলো পরবর্তী আমরা দেখবো ইনফরমেশন কি আছে। টোটাল যে 12 জন সদস্যকে রাষ্ট্রপতি মনোনীত করছেন, এখানে কোন কোন ফিল্ড থেকে তাদেরকে নিচ্ছে। ফার্স্টে রয়েছে সাহিত্য লিটারেচার থেকে, সায়েন্স বিজ্ঞান থেকে, শিল্পকলা থেকে আর্টস, এবং সমাজসেবা যেটা রয়েছে সোশ্যাল ওয়ার্কার যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু নেওয়া হচ্ছে। এছাড়া বিশেষ জ্ঞান বা ব্যবহারিক অভিজ্ঞতা থাকার জন্য এদেরকে কিন্তু মনোনীত করা হচ্ছে। এবার দেখা যাবে যে রাজ্যসভার মোট সদস্য সংখ্যা বর্তমানে কত। বর্তমানে রাজ্যসভার টোটাল সদস্য সংখ্যা রয়েছে 245 জন, যদিও এর টোটাল সিট সংখ্যা কত রয়েছে 250টি। ঠিক আছে, যার মধ্যে 233 জন রয়েছে রাজ্যের আইনসভা দ্বারা নির্বাচিত এবং 12 জন কিন্তু রাষ্ট্রপতি দ্বারা মনোনীত। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু তোমরা একটু দেখে রাখবে। এছাড়া পরবর্তী রয়েছে কি, রাজ্যসভা হলো সংসদের স্থায়ী কক্ষ, যেটা পার্মানেন্ট হাউস। এটি কখনো সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া যায় না, কারণ আমরা জানি প্রতি বছর 1/3 প্রতি 2 বছর অন্তর কিন্তু রিটায়ারমেন্ট করে এবং 6 বছরের জন্য কিন্তু এরা নিযুক্ত হয়ে থাকে রাজ্যসভার ক্ষেত্রে। ঠিক আছে, তো যদিও কিন্তু এটা সবসময় চলতে থাকে, এটা কখনো কিন্তু ভেঙে যায় না, কিন্তু লোকসভা কিন্তু প্রতি 5 বছর অন্তর ভেঙে যায়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। ভারতীয় সংবিধানের পার্ট 4 এই অনুচ্ছেদ নাম্বার 36 থেকে 51 পর্যন্ত নিম্নলিখিত কোনটির বর্ণনা করা হয়েছে। তো অপশান আমাদের 4টে রয়েছে, এই অপশান অনুসারে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি। এটা আমরা আগেও দেখে নিয়েছি যে রাষ্ট্র পরিচালনার জন্য নির্দেশমূলক নীতি, যেটা আমাদের সংবিধানের পার্ট 4-এর 36 থেকে 51 নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে। এবং এই সম্পর্কিত আমরা দেখে নেব রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটা কিন্তু আদালতের মাধ্যমে বলবৎযোগ্য নয়। আর এই কথাটা মানে কি বলবো, তোমাদের মেন্স লেভেলের প্রশ্ন কিন্তু এইখান থেকেই হয় যে 4টে অপশান দিয়ে দেবে, দিয়ে বলবে যে নিচের কোন 4টের মধ্যে কোন অপশানটি আদালত দ্বারা বলবৎযোগ্য নয়। ডিপিএসপি কিন্তু আমাদের মৌলিক অধিকার হতে পারে বা অন্যান্য কোনো রাইটস হতে পারে, যেগুলো কিন্তু আমাদের আদালত দ্বারা বলবৎযোগ্য। কিন্তু এই যে ডিপিএসপি রয়েছে, সেটা কোনো রকমভাবে লঙ্ঘন হলে আমরা কিন্তু আদালতে যেতে পারবো না। পরবর্তী রয়েছে, এগুলি দেশের শাসন ব্যবস্থায় মৌলিক এবং আইন প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্রকে এই নীতিগুলি প্রয়োগ করতে হবে। অর্থাৎ রাষ্ট্রকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, তাহলে কিন্তু এই নিয়মগুলি কিন্তু রাষ্ট্রকে প্রয়োগ করতে হবে, এই নীতিগুলি কিন্তু মেনে চলতে হবে। তবেই কিন্তু একটা সুশৃঙ্খল আদর্শ রাষ্ট্র কিন্তু আমরা গড়ে তুলতে পারবো। পরবর্তী রয়েছে, মৌলিক অধিকারগুলি অনুচ্ছেদ নম্বর 12 থেকে 35 নম্বর আর্টিকেলের পার্ট নাম্বার 3-তে দেওয়া রয়েছে এবং মৌলিক কর্তব্যগুলি 51 নাম্বার আর্টিকেলে পার্ট নাম্বার 4-এর এতে কিন্তু রাখা রয়েছে, যেটা আমরা আগেও দেখে নিয়েছি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ নাম্বার 1-এ নিম্নলিখিত কিসের উল্লেখ রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আর্টিকেল নাম্বার 1, যেখানে আলোচনা করা হয় ভারত একটি রাজ্যের সমূহের সম্মিলিত ইউনিয়ন হবে। অপশন নাম্বার সি রাইট অ্যান্সার। অনুচ্ছেদ 1, ভারত বা ইন্ডিয়া কে রাজ্যগুলির একটি ইউনিয়ন হিসাবে বর্ণনা করা হয়েছে এবং কোনো রাজ্যের ভারতের ইউনিয়ন থেকে আলাদা হওয়ার কোনো অধিকারই কিন্তু নেই। অর্থাৎ যদি মনে করে যে অরুণাচল প্রদেশ তারা নিজেদের মতো স্বাধীন হবে, কিন্তু সেটা কখনোই হতে পারবে না, কারণ এরকম আমাদের সংবিধানে কোনো আর্টিকেলে দেওয়া নেই। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধান কি প্রতিষ্ঠা করেছে। তো অবশ্যই ভারতীয় সংবিধান যে কিন্তু প্রতিষ্ঠা করছে স্বতন্ত্র বিচার ব্যবস্থা। অপশন নাম্বার সি। পরবর্তী আছে কি, ভারতীয় বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে স্বাধীন এবং কার্যনির্বাহী অর্থাৎ এক্সিকিউটিভ বা আইনসভা লেজিসলেচার থেকে মুক্ত। পরবর্তী রয়েছে, বিচার ব্যবস্থার এই স্বাধীনতা মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসাবে কিন্তু কাজ করতে পারে এবং এটি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভারসাম্যকে বজায় রাখতে সহায়তা করে। প্রতিটা পয়েন্ট কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, কারণ প্রতিটা লাইন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়। ভালো লাগলে একটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে করে না থাকলে। পরবর্তী প্রশ্ন আছে, উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। তো অবশ্যই উপরাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি কিন্তু শপথ বাক্য পাঠ করান। অপশন নাম্বার ডি রাইট অ্যান্সার। এখানে দেখবে যে রাষ্ট্রপতি অথবা তার অনুপস্থিতিতে রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত কোনো ব্যক্তি উপরাষ্ট্রপতিকে কিন্তু শপথ বাক্য পাঠ করিয়ে থাকেন। উপরাষ্ট্রপতি তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছেই জমা দেন, এটা আমরা দেখেছি। এছাড়া উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হয়ে থাকেন। অবশ্যই ভিভিআই ইম্পর্টেন্ট এটা কোশ্চেন, যে রাজ্যসভার চেয়ারম্যান হয় সেই কিন্তু উপরাষ্ট্রপতি। পরের প্রশ্ন, সরকারি সম্পত্তির সুরক্ষা এবং হিংসা দূর করা ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোনটির একটি অংশ রয়েছে। অবশ্যই এটি কিন্তু আমাদের মৌলিক কর্তব্যগুলির মধ্যে একটি রয়েছে। অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার হবে।
এর সাথে আমরা দেখে নেব এটি সংবিধানের অনুচ্ছেদ নম্বর 51 এর আই নম্বর ক্লজের অধীনে তালিকাভুক্ত একটি কর্তব্য। এটি নাগরিকদের দায়িত্ব যে তারা কোনো প্রকার সরকারি সম্পত্তি নষ্ট করবেন না। পরবর্তী প্রশ্ন আছে, কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যে আর্টিকেল সম্পর্কিত দেওয়া রয়েছে? অবশ্যই রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যে আর্টিকেল, যেটা আর্টিকেল নাম্বার 54, অপশন নাম্বার সি। এখানে রয়েছে অনুচ্ছেদ নাম্বার 54, রাষ্ট্রপতির নির্বাচক যে মণ্ডলী দ্বারা আলোচনা করা হয়েছে। নির্বাচক মণ্ডলী গঠিত হয়েছে কাদের নিয়ে? অবশ্যই সংসদের উভয় কক্ষে নির্বাচিত সদস্যগণ এবং তার সাথে রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত হচ্ছে এই রাষ্ট্রপতির যে নির্বাচক মণ্ডলী। অনুচ্ছেদ নম্বর 72-এ রাষ্ট্রপতি ক্ষমা প্রদানের যে অর্থাৎ পার্ডিং পাওয়ার, সেই সম্পর্কে কিন্তু দেওয়া রয়েছে আর্টিকেল নাম্বার 72 এর। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে ভ্রাতৃত্ব শব্দের অর্থ কী? ভ্রাতৃত্বের শব্দের অর্থ ভ্রাতৃত্বের অনুভূতি, অপশন নম্বর এ। এখানে দেখবে যে ভ্রাতৃত্ব শব্দটি সংবিধানের প্রস্তাবনাতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি দেশের জনগণের মধ্যে একতা অর্থাৎ ইউনিটি এবং সংহতির অনুভূতিকে উৎসাহিত করে। প্রস্তাবনায় ব্যক্তির মর্যাদা এবং জাতির ঐক্য ও সংহতি নিশ্চিত করার কথাও বলা হয়েছে। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে আমাদের যে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা রয়েছে এখনো পর্যন্ত কতবার এটাকে সংশোধিত করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের উল্লেখ রয়েছে? অবশ্যই আর্টিকেল নাম্বার 40 এর অধীনে কিন্তু গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে। অপশন নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হবে। এর সম্পর্কিত আরও তথ্য আমরা দেখে নেব যে অনুচ্ছেদ নম্বর 40 হলো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপির একটি অংশ। এই অনুচ্ছেদটি রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েতগুলির সংগঠিত করতে এবং সেগুলিকে স্বশাসনের একক হিসাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করেছে। আর্টিকেল 73 নম্বর সাংবিধানিক সংশোধনী, যেটা 1992 সালে হয়েছে, পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানকে সাংবিধানিক মর্যাদা প্রদান করা হয়েছে এর মাধ্যমে। 73 নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, যেটা 1992-তে হয়েছে। অবশ্যই ভিভিআই ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ভারতীয় রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি দেয় কে? অবশ্যই ভারতের যে রাজনৈতিক দল তাদেরকে স্বীকৃতি দেয় অফিসিয়ালভাবে কে? ভারতের নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এর সম্পর্কে তোমরা দেখবে যে ভারতীয় নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে নিবন্ধিত করে এবং তাদের জাতীয় বা রাজ্য স্তরের দল হিসেবে স্বীকৃতি দেয়। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করে থাকে অর্থাৎ তাদের যে লোগো, সেটাও কিন্তু বরাদ্দ করে থাকে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত সাংবিধানিক সংস্থা অবশ্যই, যা ভারতের নির্বাচনকে পরিচালনা করে থাকে, তার দায়িত্বে তিনি কিন্তু এটি করে থাকেন কোনো দলের হস্তক্ষেপ না করে, একদম স্বনির্ভর একটি সংস্থা। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটু বলে রাখি, ডব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ কিন্তু চলছে 2024-এর এবং 2025-এর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে। আর তোমাদের বলে রাখি খুব তাড়াতাড়ি কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্বচ্ছতার সাথে কিন্তু এগিয়ে যাচ্ছে খুব দ্রুতভাবে। তার জন্য ডব্লিউবিসিএস এর যে ফর্ম ফিল আপ তোমরা করে নেবে এবং তোমাদের এস্টিমেটেড যে এক্সামিনেশন ডেট তোমরা হয়তো 2026-এর ফার্স্টের দিকেই পেয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কিন্তু ডব্লিউবিসিএস এর জন্য বেস্ট বই এখনো পর্যন্ত প্রিলি মেন্স দুটোকেই কিন্তু কভার করবে যে বইটি, সেটা বাংলা ভাষায় প্রকাশিত ডব্লিউবিসিএস 2026-এর জেনারেল স্টাডিজ ম্যানুয়াল, যেটা নিতিন সিংহানিয়া স্যারের থেকে। এই বইটির দামটা একটু বেশি হলেও তোমরা নিয়ে নেওয়ার চেষ্টা করবে, কারণ এটা পড়লে তোমরা প্রিলিমসের সাথে সাথে মেন্সও তোমাদের মোটামুটিভাবে কিন্তু কভার আপ হয়ে যাবে। আর এই বইয়ের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে বাই করলে তোমরা ভালোভাবে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। অবশ্যই সকলে কিন্তু এটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে যারা ডব্লিউবিসিএস এর এক্সাম দিতে যাচ্ছ। আর এটা ডব্লিউবিসিএস এর যদি এটা নিয়ে নাও তাহলে কিন্তু এর সাথে সাথে সমস্ত যত ধরনের আমাদের রাজ্যের পরীক্ষা আছে কোনো রকম কোচিংয়ে তোমাদের প্রয়োজনই হবে না এই জিকের ক্ষেত্রে, ঠিক আছে, যদি এই বইটা ভালো করে পড়তে পারো। চলো পরবর্তী আমরা যেখানে দেখছি সুবীর দাসের ছায়া কম্পিটিটিভ ম্যাথমেটিক্সের 2026-এর এডিশনের যে বইটি 2025-এর, যেটি কিন্তু আমাদের কলকাতা পুলিশ, ডব্লিউপি, রেলওয়ে সমস্ত যে এক্সামগুলো রয়েছে, গ্রুপ সিডি, আমাদের ডব্লিউবিএসএসসি সমস্ত বইয়ের যে বইটা রয়েছে আমাদের অঙ্ক বই, এই বইটা কিন্তু বেস্ট বই এখনও পর্যন্ত বাংলা ভাষায় সেরা। বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন পাবে তোমরা। এবং রিজনিংয়ের জন্য বেস্ট বই রয়েছে, যেটা কিন্তু অবশ্যই RS আগরওয়ালের বই রয়েছে রিজনিংয়ের বাংলা ভাষায়। যে কটা বই দেখানো হয়েছে সব কটা বাংলা ভাষায়, ঠিক আছে? এছাড়া ক্লার্কশিপ মেন্স
এবং কেপিএসআই যেটা রয়েছে, ডব্লিউবিএসআই রয়েছে এবং মিসলেনিয়াস, এগুলোর কিন্তু ডেসক্রিপটিভ যে বইয়ের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে লীলা রয় এবং তপতী পাবলিকেশনে। পরবর্তী প্রশ্ন আছে, যুদ্ধ বা বাহ্যিক আক্রমণের ভিত্তিতে ঘোষিত জরুরি অবস্থার সময়ও ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন কোন অনুচ্ছেদগুলিকে স্থগিত করা যায় না? তো অবশ্যই এমন একটা জরুরি যে অবস্থা অর্থাৎ ন্যাশনাল এমার্জেন্সির ক্ষেত্রে দুটো আর্টিকেল রয়েছে যাদেরকে কোনো রকমভাবে পোস্টপোন করা যায় না। কোন দুটো? 20 নম্বর আর্টিকেল এবং 21। অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার হবে। এখানে আমরা দেখে নেব যে অনুচ্ছেদ নম্বর 20 অপরাধীদের জন্য দোষী সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে সুরক্ষা প্রদান করে থাকে এবং অনুচ্ছেদ নম্বর 21 জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার নিয়ে আলোচনা করে। 44 নম্বর সংবিধান সংশোধনী যেটা 1978 সালে হয়েছিল, এখানে জাতীয় জরুরি ব্যবস্থার সময়ও দুটি অধিকারকে স্থগিত করা যাবে না, যেটা কিন্তু 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের পার্ট নাম্বার 4 এ কোন সাংবিধানিক সংশোধনীর আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল? অবশ্যই এটা কিন্তু যেটা মৌলিক কর্তব্যের কথা বলা হচ্ছে, এটা পার্ট 4 এ অর্থাৎ মৌলিক কর্তব্য, যেটা 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এটি কিন্তু যুক্ত করা হয়েছিল। টোটাল 10টি মৌলিক অধিকার কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। এই সম্পর্কে আমরা দেখব যে 42 নম্বর সংবিধান সংশোধনী 1976 সালে, যেটাকে কিন্তু ক্ষুদ্র সংবিধান অর্থাৎ মিনি কনস্টিটিউশন এটাকে কিন্তু বলা হয়ে থাকে, পরীক্ষায় চলে আসে। এই সংশোধনী দ্বারা সংবিধানের টোটাল 10টি মৌলিক কর্তব্য কিন্তু অ্যাড করা হয়েছে এবং এই আইনটিতেই তোমাদের প্রশ্ন করেছিলাম যে সংবিধান যে আমাদের প্রস্তাবনা রয়েছে প্রিয়াম্বেল, এখনো পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? একবার। কবে? এই 1976-এর 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। কোন কোন শব্দ যুক্ত করা হয়েছে? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি, এই শব্দগুলিকে কিন্তু যুক্ত করা হয়েছিল। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবে সকলে এবং লাইক করে রাখবে। পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে, সংবিধানের কোন অংশটি পঞ্চায়েতগুলির সাথে সম্পর্কিত? অবশ্যই পার্ট নাম্বার 9 যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের পঞ্চায়েতের সাথে সম্পর্কিত। পরে আমরা দেখে নেব যে কত নম্বর আর্টিকেলে রয়েছে। সংবিধানের পার্ট নাম্বার 9-এর অনুচ্ছেদ নাম্বার 243 থেকে 243-এর ও আর্টিকেল পর্যন্ত দেওয়া রয়েছে পঞ্চায়েত সম্পর্কে। আর্টিকেল 73 নম্বর সংবিধান সংশোধনীর আইন যেটা 1992 সালে হয়েছে, তখনই কিন্তু আমাদের এই পঞ্চায়েতি ব্যবস্থাকে যুক্ত করা হয়েছে। এছাড়া এই সংশোধনী দ্বারা সংবিধানে একাদশ নম্বর যে তপশিল সেটাও কিন্তু যুক্ত করা হয়েছিল, সেটা কিন্তু তোমরা দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন কি আছে, রাষ্ট্র পরিচালনার যে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি নিম্নলিখিত কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতের গঠন সম্পর্কে বলা হয়েছে? তো আমরা দেখেই নিয়েছি যে পঞ্চায়েতের গঠন, যেটা 40 নম্বর আর্টিকেল, যেটা ডিপিএসপির একটি পার্টের মধ্যে পড়ছে, অংশের মধ্যে। এখানে দেখে নেব অনুচ্ছেদ নম্বর 40 রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েতগুলিকে স্বশাসিত ইউনিট হিসাবে সংগঠিত করতে নির্দেশ দেয়। এই অনুচ্ছেদটি গান্ধীবাদী নীতিগুলির মধ্যে অন্যতম, এটাও পরীক্ষায় এসেছে। এছাড়া ডিপিএসপিগুলি ভারতীয় সংবিধানের পার্ট নাম্বার 4-এর অনুচ্ছেদ নম্বর 36 থেকে 51 পর্যন্ত দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, কোন অনুচ্ছেদে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলি দ্বারা সম্পাদিত 29টি কাজের তালিকা কিন্তু এর মধ্যে রয়েছে? অবশ্যই কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। 243-এর জি নাম্বার যে আর্টিকেল রয়েছে সেখানে কিন্তু 29টি কাজের তালিকা কিন্তু দেওয়া রয়েছে। এর সাথে দেখে রাখবে অনুচ্ছেদ নাম্বার 243-এর জি রাজ্য আইনসভাগুলি ক্ষমতা দেয় যাতে তারা পঞ্চায়েতগুলিকে 29টি বিষয়ের ওপর ক্ষমতা এবং কর্তৃত্ব অর্পণ করতে পারে। 29টি বিষয় একাদশ তপশিলের তালিকাভুক্ত করা হয়েছে এবং পঞ্চায়েতি রাজ ব্যবস্থাগুলি গ্রামীণ উন্নয়নের জন্য যে কাজগুলি সেগুলি কিন্তু সম্পাদন করার জন্যই তৈরি করা হয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিশ্চিত মৌলিক অধিকারগুলি কেবল কার দ্বারা স্থগিত করা যেতে পারে? অবশ্যই যখন জাতীয় ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হবে তখনই কিন্তু যে আমাদের মৌলিক অধিকার সেগুলো কিন্তু স্থগিত করা যেতে পারে, তাও আবার 20 নম্বর এবং 21 নম্বর আর্টিকেলকে বাদ দিয়ে। পরবর্তী প্রশ্ন, অনুচ্ছেদ নম্বর 123 অনুসারে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা রয়েছে কার? অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের রাষ্ট্রপতি 123 নম্বর আর্টিকেলের মাধ্যমে অর্ডিন্যান্স জারি করে থাকেন। এক্ষেত্রে তোমরা দেখে রাখবে যে অনুচ্ছেদ 123 রাষ্ট্রপতিকে অধ্যাদেশ জারি করার ক্ষেত্রে ক্ষমতা দিয়ে থাকে এবং সংসদের উভয় কক্ষ বা যে কোনো একটি কক্ষ অধিবেশনরত থাকে না, সেক্ষেত্রে সেই সময় কিন্তু এটা হয়ে থাকে। এই অধ্যাদেশগুলি সংসদ দ্বারা প্রণীত আইনের সমান ক্ষমতা রাখে এবং অধ্যাদেশটি সংসদের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার 6 সপ্তাহ মধ্যে সংসদ কর্তৃক এটি অনুমোদিত হতে হবে। পরবর্তী প্রশ্ন, কোন অনুচ্ছেদে ভারতীয় নিয়ামক এবং মহাগণনা পরীক্ষক যেটাকে ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া যেটাকে আমরা বলে থাকি, এটা কত নম্বর আর্টিকেলে আমাদের দেওয়া রয়েছে? অবশ্যই 148 নম্বর অনুচ্ছেদ থেকে আমরা এর ধারণা পেয়ে যাই। এখান থেকে আমরা তোমাদের দেখে রাখবে যে 148 থেকে 51 নম্বর, এইটুকু তোমরা মনে রাখবে তাহলেই হবে।
পরের প্রশ্নে আসি। ভারতীয় সংবিধানে কোন অংশটি উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে? অবশ্যই এখানে কোনটা রাইট অ্যান্সার হবে তোমরা একটু বলো। আর তোমাদের জন্য একটা প্রশ্ন আছে যে আমরা দেখলাম না ক্যাগ সম্পর্কে, বর্তমানে তোমরা বলবে যে ক্যাগের বর্তমান হেড কে রয়েছেন, কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বর্তমানে কে রয়েছেন। এইভাবে যে বর্তমানে যে আমাদের অ্যাপয়েন্টমেন্টের গুরুত্বপূর্ণ যে টপিক অ্যাপয়েন্টমেন্ট, যেখান থেকে প্রশ্ন 100% কনফার্ম একটা হলেও আসবে, সেটা সমস্ত এক্সামে রেলওয়ে গ্রুপ ডি থেকে যদি দেখো প্রতিটা শিফটে একটা করে প্রশ্ন থাকছে। তো অবশ্যই তোমরা কিন্তু এই টপিকটা দেখে নেবে, আমরা অলরেডি কিছুদিন আগে তোমাদের ক্লাস কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেটা দেখে নিতে পারো, ঠিক আছে। আর যদি কোনো চেঞ্জ হয়ে থাকে তোমাদের নতুন ক্লাস চলে আসবে। এখানে আমাদের রাইট অ্যান্সার হবে এক্ষেত্রে পার্ট নাম্বার 5, উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করে থাকে। উপরাষ্ট্রপতি নির্বাচনের যে অনুচ্ছেদ রয়েছে সেটা কত থেকে কত? অবশ্যই 63 থেকে 71 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে, এবং উপরাষ্ট্রপতি যে পদটি, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে এটি অনুপ্রাণিত। পরের প্রশ্ন, রাজ্য বিধানসভায় কার পূর্বানুমতি নিয়ে অর্থ বিল পেশ করা যায়? অবশ্যই এটা তোমরা দেখে রাখবে যে রাজ্যের বিধানসভায় কোনো রকম অর্থ বিল পেশ করতে গেলে রাজ্যপালের কিন্তু অনুমতি নিতে হয়। অপশন নম্বর সি। ঠিক সেরকম লোকসভায় কিন্তু অর্থ বিল পেশ করা হয় যদি আমরা বলে থাকি, আর এটা কোনো বিল অর্থ বিল কিনা সেটা ঠিকও করবেন লোকসভা স্পিকার। আচ্ছা, কোনো বিল অর্থ বিল কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্য বিধানসভার স্পিকারের থাকে, সেক্ষেত্রে দেখে রাখবে যেটা লোকসভার ক্ষেত্রে লোকসভা স্পিকারের থাকে। রাজ্যপাল অর্থ বিলটি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন না, এবং কেন্দ্রীয় স্তরে অর্থ বিল রাষ্ট্রপতি পূর্বানুমতি নিয়ে লোকসভায় পেশ করা যায়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন সাংবিধানিক সংশোধনী আইনের কারণে পণ্য ও পরিষেবা কর, যেটাকে জিএসটি কাউন্সিল গঠিত হয়েছিল? অবশ্যই 101 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে এটি কিন্তু আইনটা যেটা যুক্ত করা হয়েছে জিএসটিকে, যেটা করা হয়েছে কবে? 2016 সালে আইনটি হয়েছে, এবং যেটা লাগু করা হয়েছে সম্পূর্ণ ভারতে জিএসটি 2017 1 এপ্রিল থেকে। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে? নিম্নলিখিত কোন আইনের অধীনে ভারত শাসন করার ক্ষমতা ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ ক্রাউনের কাছে স্থানান্তরিত হয়েছিল? অবশ্যই এটা কিন্তু গুরুত্বপূর্ণ, দেখে রাখবে, এটা ইতিহাসেরও প্রশ্ন রয়েছে যে ভারত সরকার আইন 1858 থেকে আমাদের যে ভারত শাসন আইন 1858 মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে যেটা ব্রিটিশ ক্রাউনের কাছে এটা হস্তান্তর করা হয়েছে ক্ষমতাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়নকারী অঙ্গ? অবশ্যই কেন্দ্রীয় সরকারের যে আইন প্রণয়ন করে থাকেন সেটাকে সংসদ, পার্লামেন্ট গঠন কাকে নিয়ে? লোকসভা, রাজ্যসভা এবং অবশ্যই প্রেসিডেন্টকে নিয়ে। পরবর্তী প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশন এনএইচআরসি, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এখানে কতজন পূর্ণকালীন সদস্য বা ফুল টাইম মেম্বার্স থাকেন? অবশ্যই 5 জন কিন্তু সদস্য থাকেন, যারা কিন্তু পূর্ণ সময়ের। অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু ক্লাস খুব শীঘ্রই তোমাদের জন্য চলে আসবে, স্পেশাল ক্লাস, ঠিক আছে, যেটা কিন্তু কলকাতা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ। যদিও কলকাতা পুলিশে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে কিনা জানি না, যদিও একটা দুটো চলে আসে বলা যায় না, 40টা প্রশ্ন রয়েছে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া অন্যান্য আমাদের এক্সামের জন্য তো সমানভাবে এটা গুরুত্বপূর্ণ আছে। চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি রিট এখতিয়ার বা রিট জুরিডিকশন নিয়ে আলোচনা করে থাকে, যেটা আর্টিকেল নাম্বার 32? অবশ্যই আর্টিকেল নাম্বার 32। আচ্ছা, এখানে আর্টিকেল নাম্বার 32 এর সমানভাবে মানে কোনটা? অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 226, ঠিক আছে। কারণ আমি বলছি 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে যেটা রিট জারি করে থাকে সুপ্রিম কোর্ট, টোটাল 5 ধরনের রিট জারি করে, এবং 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে কিন্তু কোনো রাজ্যের হাইকোর্ট কিন্তু এখানে রিট জারি করে থাকে, ঠিক আছে। তো দুটোই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। চলো আমরা এখানে দেখেই নিয়েছি যে 226 নম্বরের মাধ্যমে এখানে কোনো রকম মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয় সেক্ষেত্রে হাইকোর্ট কিন্তু রিট জারি করে থাকে, এবং 32 নম্বর আর্টিকেল যেটা কিন্তু মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব রয়েছে সুপ্রিম কোর্টের ওপর। এবং এটাও দেখে রাখবে যে ডক্টর বি আর আম্বেদকর এই জন্য আমাদের 32 নম্বর আর্টিকেলকে হার্ট অ্যান্ড সোল বা সংবিধানের হৃদয় এবং আত্মা বলে কিন্তু অভিহিত করেছেন। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতি রূপে কে কাজ করবেন? অবশ্যই কে করবে? ভারতের প্রধান বিচারপতি করবে। অপশন নাম্বার সি। এখানে দেখবে যে রাষ্ট্রপতি যেটা অনুচ্ছেদ নম্বর 52, উপরাষ্ট্রপতি অনুচ্ছেদ নম্বর 63, দুটো পদ যদি একসাথেই শূন্য হয়ে যায় সেক্ষেত্রে মানে রাষ্ট্রপতি যদি না থাকে সেক্ষেত্রে উপরাষ্ট্রপতি থাকে, কিন্তু উপরাষ্ট্রপতি যদি না থাকে তাহলে কিন্তু ভারতের প্রধান বিচারপতি যিনি কিন্তু দায়িত্ব পালন করছেন তিনি থাকবেন। যদি প্রধান বিচার পদেও যদি শূন্য হয়ে থাকে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রবীণতম যে বিচারপতি রয়েছেন তিনি কিন্তু দায়িত্ব পালন করবেন। এই পরিস্থিতিতে ভারতে কিন্তু একবার কিন্তু এটা ঘটে গেছে, সেটার নামটা তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ দেখে রাখবে। সেক্ষেত্রে রয়েছে বিচারপতি এম হিদায়তুল্লাহ, যিনি 1969 সালে রাষ্ট্রপতি রূপে কিন্তু তিনি কাজ করেছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি বলে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হবেন? অবশ্যই 75 নম্বর আর্টিকেল, যেক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারি যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হবেন।
পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতার ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটি কিন্তু নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে, অপশন নাম্বার ডি। নেক্সট আছে, নিম্নলিখিত কোন সংবিধান ভারতকে আইন তৈরির প্রক্রিয়া ল মেকিং প্রসেস প্রণয়নে অনুপ্রাণিত করেছে? অবশ্যই ব্রিটেনের যে সংবিধান রয়েছে সেটি, অপশন নাম্বার বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর ব্রিটেন থেকে আমরা একক নাগরিকত্ব নিয়েছিলাম। পরের প্রশ্ন, প্রজাতন্ত্র দিবসে রিপাবলিক ডেতে প্রতিটি রাজ্যের রাজধানীতে কে পতাকা উত্তোলন করে থাকেন? অবশ্যই প্রতিটি রাজ্যের যে রাজধানী রয়েছে সেখানে কিন্তু রাজ্যপাল কিন্তু পতাকা উত্তোলন করে থাকেন রিপাবলিক ডে এর ক্ষেত্রে। নেক্সট আছে, বর্তমানে ভারতে উচ্চ আদালতের মোট সংখ্যা কত রয়েছে? টোটাল কিন্তু আমাদের 28টা রাজ্য রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 28টা রাজ্যে কিন্তু আমাদের হাইকোর্ট নেই, কারণ তোমাদের একটি হাইকোর্ট কিন্তু দুটো তিনটে রাজ্যকে নিয়েও মানে কমন হাইকোর্ট রয়েছে আর কি। তো এক্ষেত্রে আমাদের টোটাল হাইকোর্টের সংখ্যা রয়েছে 25টি, অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? আমরা দেখেই নিয়েছি, ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশটি নির্বাচন কমিশন নিয়ে আলোচনা করে? অবশ্যই পার্ট নাম্বার 15 যেটা রয়েছে সেটা কিন্তু ইলেকশন কমিশন সম্পর্কে আলোচনা করে। আর কত নম্বর আর্টিকেল যদি বলা হয়, আর্টিকেল নাম্বার কত? 324 নম্বর আর্টিকেল যেটা রয়েছে সেটা কিন্তু নির্বাচন কমিশন সম্পর্কে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি রাজ্যসভার গঠন সাথে সম্পর্কিত? রাজ্যসভার গঠন যেটা আর্টিকেল নাম্বার 80 এর মধ্যে দেওয়া রয়েছে, অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হবে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের পার্ট নাম্বার 6 অনুচ্ছেদ 214 থেকে 231 কি নিয়ে আলোচনা করা হয়েছে? এক্ষেত্রে কিন্তু হাইকোর্ট যে রয়েছে পার্ট নাম্বার 6 সেক্ষেত্রে 214 থেকে 231 হাইকোর্ট নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, অপশন নাম্বার ডি আমাদের কিন্তু রাইট অ্যান্সার, উচ্চ আদালত। পরবর্তী প্রশ্ন, রাজ্য বিধানমণ্ডলের উচ্চ কক্ষকে কি বলা হয়? রাজ্যের যে বিধানমণ্ডল তার উচ্চ কক্ষকে কি বলা হয়? অবশ্যই ইম্পর্টেন্ট, যেটা কিন্তু বিধান পরিষদ। বিধান পরিষদ সমস্ত রাজ্যে নেই, কিন্তু বিধানসভা সব রাজ্যেই আছে। বিধান পরিষদ রয়েছে টোটাল 6টি রাজ্যে, এবং 6টা রাজ্য তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। পরবর্তী প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত প্রধান বিচারপতি এবং সর্বাধিক কতজন অন্যান্য বিচারপতি অন্তর্ভুক্ত থাকেন? এক্ষেত্রে কিন্তু টোটাল আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ যদি বলা হয় অন্যান্য বিচারপতির সংখ্যা তো 33 রয়েছে, টোটাল মিলিয়ে কিন্তু 34। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আছে, ভারতের নির্বাচন কমিশন কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে? তো 1950 সালে কিন্তু ভারতের যে ইলেকশন কমিশন যেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে 25 জানুয়ারি 1950। এই জন্য আমরা কিন্তু 25শে জানুয়ারি কোন দিবস পালন করি? ন্যাশনাল ভোটার্স ডে আমরা কিন্তু এই জন্য পালন করে থাকি। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি ভারতীয় সংবিধানের সবচেয়ে বিতর্কিত অনুচ্ছেদ, যা কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ প্রেসিডেন্টস রুলস নিয়ে প্রবর্তনের ব্যবস্থা করে থাকে? অবশ্যই 356 নম্বর যে আর্টিকেল রয়েছে এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে, এবং এর মাধ্যমে কিন্তু প্রেসিডেন্ট রুল কিন্তু জারি করা হয়ে থাকে। আর বর্তমানে কিন্তু আমরা নর্থ ইস্টের একটা রাজ্য রয়েছে, সেখানে কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট রুল দেখতে পাচ্ছি। পরবর্তী প্রশ্ন, নিয়ামক এবং মহাগণনা পরীক্ষক ক্যাগ এর সংগঠনের প্রধান হন তা কি নামে পরিচিত? তো অবশ্যই এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, ভারতীয় লেখা পরীক্ষক এবং লেখা বিভাগ, যেটা কিন্তু রয়েছে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা। পরবর্তী আমাদের যে শেষ প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত কোন অনুচ্ছেদ এবং কোন অংশটি ভারতীয় সংবিধানের রাজ্য বিধানমণ্ডলের অর্থাৎ স্টেট যে লেজিসলেচার রয়েছে তার সাথে সম্পর্কিত? তো আর্টিকেল নাম্বার কত? 168 থেকে 212 নম্বর আর্টিকেল, যেটা পার্ট নাম্বার 6-তে পড়ছে, অপশন নাম্বার এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এটি কিন্তু আমাদের রাজ্য সরকারের যে বিধানমণ্ডল বা স্টেট লেজিসলেচার নিয়ে আলোচনা করছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা একটু দেখে রাখবে, আমাদের যে কোশ্চেনগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু ছিল আজকের ক্লাসে। টোটাল 50টা সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, যেগুলো আমাদের এক্সামে 100% কনফার্ম কিন্তু পরীক্ষায় এগুলো প্রশ্ন আসবে। অলরেডি এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় কিন্তু চলে আসা প্রশ্ন। সামনেই তোমরা দেখতে পাবে, যদি আমাদের কলকাতা পুলিশে কোনো সংবিধান থেকে প্রশ্ন আসে তাহলে এই ক্লাস থেকেই তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু তোমরা এই ক্লাস থেকে পাবে। ঠিক আছে, একটি মাত্র ক্লাস, যেটা কিন্তু মোর দ্যান এনাফ হয়ে যাবে সামনের কলকাতা পুলিশের এক্সামের জন্য। এছাড়া তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিচ্ছ, কোনো টেনশন নেই, তোমাদের জন্য ফ্রি অফ কস্ট ক্লাস হচ্ছে আমাদের চ্যানেলে। প্লেলিস্টে একটু ফলো করে রাখবে, অলরেডি 3টে ক্লাস তোমাদের দেওয়া হয়ে গেছে, খুব তাড়াতাড়ি পরবর্তী 4 নম্বর ক্লাসও তোমরা পেয়ে যাবে। আর তোমাদের আরেকবার বলে দিই যে ডব্লিউবিসিএস সহ আমাদের যে অন্যান্য বই, যেমন সুবির দাসের ম্যাথ, রিজনিং বই, আর এস আগরওয়ালের, এবং মেন্স যে বইগুলো রয়েছে
পিএসসি ক্লার্কস এবং মিসলিনিয়াসের জন্য এই সমস্ত বইয়ের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে। সেখানে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমরা সবার আগে তোমরা পেয়ে যাবে, সেটা অ্যাডমিন কার্ড হোক বা নতুন কোনো নোটিফিকেশান। এছাড়া আমাদের কাছে যে সমস্ত নোট রয়েছে সেগুলো তোমরা দেখতেই পাচ্ছ, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে এবং ইন্ডিয়ান হিস্ট্রি, এগুলো তোমরা নিয়ে নেবে। আর অন্যান্য প্রিভিয়াস ইয়ার পেপার তো অ্যাভেলেবেল দেওয়াই রয়েছে, যার যেটা প্রয়োজন সেটা নিয়ে নেবে। বায়োলজি, যেটা কিন্তু রেলওয়ে গ্রুপটির জন্য গুরুত্বপূর্ণ। তো সমস্ত বইয়ের লিঙ্ক কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবং তোমরা এই বইগুলো নেওয়ার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তো অবশ্যই তোমরা যদি ক্লাসটা ভালো লেগে থাকে এবং যে সমস্ত হোমওয়ার্কের প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে সেগুলো অ্যান্সার করার চেষ্টা করবে আমাদের কমেন্ট সেকশনে। আর আগের ক্লাসগুলো দেখে না থাকলে দেখে রাখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।